নমস্কার। সামনেই বিয়ের মরশুম আসছে, তাই এবং আমি চাই প্রত্যেকটা মানুষের ভালো বিয়ে হোক। কারণ বিয়ে একটা মানুষের জীবনের খুব গুড প্ল্যাটফর্ম। ভালো বিয়ে না হলে পুরো জীবনটা তার ছারখার। আর ভালো বিয়ে না হলে সেটা তার কেরিয়ারের ওপরেও একটা বিরাট এফেক্ট ফেলে। তার মা বাবা, তার বোন ভাই, সেই বিস্ফলও তাদেরও ভোগ করতে হয় এবং সমাজে একটা সম্মানহানিরও যোগ থাকে। তা প্রথমে বলবো, বিয়েতে বাধা আসে কাদের বেশি। প্রথমে বুঝতে হবে যে বিয়ের ক্ষেত্রে আমাদের জন্ম চার্টের কোন কোন ঘরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। লগ্ন মানে হলো আমি, অর্থাৎ আমার সঙ্গে তো আরেকজনের বিয়ে হচ্ছে, তো এখানে লগ্নপতির একটা খুব ভাইটাল ভূমিকা রয়েছে। দ্বিতীয়ত, বিয়ে মানে আমি একটা নতুন বাড়িতে যাচ্ছি। চতুর্থপতি, এবং চতুর্থপতিকে আমরা প্রকারান্ত সৌভাগ্য স্থানও বলে থাকি। চতুর্থপতির একটা গুরুত্ব রয়েছে। তার পরবর্তী পঞ্চমপতি, কারণ পঞ্চমপতি থেকে মানুষের সম্পর্ক, প্রেমজ সম্পর্ক। সপ্তম স্থান হলো বিয়ের ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল স্থান। আর নবম স্থান আর একাদশ স্থান সাপোর্টিং হিসাবে 12 হাউস অর্থাৎ শয্যাস্থানকেও আমাদের দেখার দরকার আছে। বিয়ের ক্ষেত্রে মূলত বাধার সম্মুখীন হয় যাদের চাটে পঞ্চমপতি অত্যাধিক পাপক গ্রহতে অবস্থান করছে, সপ্তমপতি জন্মকুণ্ডলীর ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে অবস্থান করছে, নেগেটিভ নক্ষত্রে, অষ্টমে তীব্রভাবে কোনো পাপক গ্রহ বসে আছে। এই কানেকশনগুলো মূলত থাকলে বিয়ের ক্ষেত্রে আমাদের প্রচুর বাধার সম্মুখীন হতে হয়। এবারে আসবো কাদের অল্প বয়সে বিয়ে হওয়ার একটা কানেকশন থাকে। অল্প বয়সে সাধারণত লগ্নের পঞ্চমপতি যদি বুধের নক্ষত্রে বসে থাকে, এক্ষেত্রে একটা অল্প বয়সে বিয়ের কানেকশন হয়। পঞ্চমপতি চন্দ্রের নক্ষত্রে বসে চন্দ্র স্বস্থানে রয়েছে, এক্ষেত্রে একটা অল্প বয়সের বিবাহ কানেকশন হয়। পঞ্চমপতি লগ্নপতি সপ্তমপতি যদি একসঙ্গে সপ্তমে বসে, সেক্ষেত্রেও কিন্তু একটা অল্প বয়সে বিয়ের কানেকশন হয়ে যায়। কিন্তু বিয়ের ক্ষেত্রে শুধু ওই 36 গুণ মিলিয়ে ছেড়ে দিলে হবে না, আরো অনেক কিছু দেখার আছে। যে একটা সাকসেসফুল বিয়ের জায়গায় এই সমাজে একটা ফ্যামিলিকে পৌঁছে দিতে গেলে বিয়ের ক্ষেত্রে একটা খুব ভাইটাল দেখা যে সপ্তমপতি জন্মকুণ্ডলী কোন ঘরে বসে আছে, কার নক্ষত্রে বসে আছে। এটা বিয়ের স্টেবিলিটির ক্ষেত্রে একটা খুব ভাইটাল একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। দ্বিতীয়ত, অষ্টমে কোন কোন গ্রহ বসে আছে, কারণ সপ্তম থেকে যেহেতু বিবাহ এবং সপ্তমের ঠিক পরবর্তী ঘরটাই অষ্টম স্থানও কিন্তু বিয়ের ক্ষেত্রে অনেকটা প্রভাবিত করে। পরবর্তী আরেকটা জিনিস দেখার দরকার যে তার দ্বাদশপতি এবং একাদশপতি এবং নবমপতি জন্মকুণ্ডলীতে কি পরিস্থিতিতে রয়েছে। কারণ আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিতে নবমপতি, একাদশপতি এবং দ্বাদশপতি লট, সাবলট এবং ক্যাসপার লটের পজিশনটাও কিন্তু বিয়ের ক্ষেত্রে একটা খুব ভাইটাল ভূমিকা নেয়। একাদশপতির সঙ্গে যদি লগ্নপতি, নবমপতি এবং পঞ্চমপতির একটা কানেকশন তৈরি হয়, তাহলে ভীষণ একটা হ্যাপি ম্যারেজ কানেকশন কিন্তু বোঝায়। এবং তার সঙ্গে মঙ্গলের অবস্থান, মঙ্গল চার্টের কোন ঘরে বসে আছে এবং কোন নক্ষত্রে বসে আছে। কারণ বিয়ের ক্ষেত্রে এবং বিবাহিত জীবন স্টেবিলিটির ক্ষেত্রে, স্থায়িত্বর ক্ষেত্রে মঙ্গলের একটা অস্বাভাবিক ভূমিকা থাকে। লগ্ন থেকে মঙ্গল কোন জায়গায় রয়েছে, চন্দ্র থেকে মঙ্গল কোন জায়গায় রয়েছে, সপ্তমপতি থেকে মঙ্গল কোন জায়গায় রয়েছে এবং শুক্র গ্রহ থেকে মঙ্গল কোন জায়গায় বসে আছে।
মঙ্গলের অবস্থানটা কিন্তু ভীষণ ভাইটাল। আর মঙ্গল গ্রহের জন্য যে মাঙ্গলিক হলেই সবসময় লাল পলা পড়তে হবে, কখনো নয়। মঙ্গল গ্রহের ক্ষেত্রে একটা পুজো আমরা করিয়ে থাকি, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে করাতে পারবেন। মঙ্গল গ্রহের মেন মন্দির হলো উজ্জয়িনীতে যে শিব মন্দির আছে, তার কাছে শিপ্রা নদীর ধারে মঙ্গল মন্দির আছে। ওখানে দুটো মন্দির আছে। আদি যে মঙ্গল মন্দির, সেই মঙ্গল মন্দিরের মধ্যে আপনার নাম, গোত্র, বাবা মার নাম, আপনার জন্ম নক্ষত্র এবং আপনার ছবি পাঠিয়ে আমরা একটা বিশেষ মঙ্গল গ্রহের পুজো করে থাকি, যেটা বিবাহিত জীবনে স্টেবিলিটি আনার ক্ষেত্রে আমি বহু মানুষকে এই পুজো করিয়ে খুব উপকার পেয়েছি। মঙ্গলের পুজো, শুক্র গ্রহের পুজো, কারণ গ্রহ যে গ্রহের যে মেন মন্দির, শাস্ত্র নির্দেশিত মন্দির ভারতবর্ষের, সেই গ্রহের ক্ষেত্রে। ধরুন শনির ক্ষেত্রে, শনি গ্রহের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট পুনের কাছে শনি সিঙ্গাপুরে শনি গ্রহের পুজো করাই, এবং কলকাতা থেকে আপনি সেই পুজো করাতে পারবেন আমার মাধ্যমে। এবং খুব এই প্রতিকারগুলো খুবই অল্প পয়সার প্রতিকার, অথচ এর কিন্তু একটা সুফল, ইনস্ট্যান্ট তো সুফল, মানে সঙ্গে সঙ্গে তো একটা তাৎক্ষণিক সুফল তো আপনি পাবেনই পাবেন, এবং দীর্ঘমেয়াদীও কিন্তু সুফল রয়েছে। আপনি যদি আপনার ট্রানজিট এবং দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা অনুযায়ী এই গ্রহের পুজোগুলো মাঝে মাঝে আমার মারফত করিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার সুফল হবেই হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমার এরকম বেশ কিছু ক্লায়েন্ট আছে যাদের এখন মেষ রাশি, তারা শনির 7.5-এর কোনো এফেক্টই এখন অব্দি বুঝতে পারেনি। মীন রাশির তো 2026 সালের ফেব্রুয়ারির পর থেকে একটু বেটার হয়েছে। 25 সাল তো খুবই নেগেটিভ কেটেছে, 25-24-এর শেষ। এই সমস্ত মানুষকে আমরা একাধিক গ্রহের পুজো করিয়েছি, তারা যথেষ্ট ভালো আছে, যথেষ্ট তারা ভালো আছে। কিন্তু পুজোগুলো প্রপার ওয়েতে করতে হবে। সব কিছু নিয়ে গিয়ে তারাপীঠে ফেললাম, এটা হবে না। তারাপীঠে আমার ব্যক্তিগত বৃহস্পতি গ্রহের কাজটা ভালো হয়, কারণ মা বৃহস্পতি হলো মা তারার আরাধ্য। বৃহস্পতি মা তারাকে আরাধনা করেন, এবং বশিষ্ঠদেব মা তারাকে আরাধনা করেছিলেন, রামচন্দ্রের গুরুদেব। তা বৃহস্পতির কাজটা তারাপীঠে ভালো হয়, কিন্তু তারাপীঠ মানেই যে সব গ্রহের কাজ ভালো হবে এটা কিন্তু কখনো ভাববেন না। আপনার রাহুকেতুর প্রবলেম আপনার চার্টে আছে, আপনি আমার মারফত কলস্তি, সাউথ ইন্ডিয়াতে কলস্তি বলে একটা শহর আছে, রাহুকেতুর পুজো করার, দেখুন হাতে নাতে ভালো ফল পাবেন। আপনার চার্টে শুক্রের ডিস্টার্ব আছে, আপনি ছত্তিশগড়ের রায়পুরের কাছে শুক্র গ্রহের যে মেন মন্দির, সেখানে শুক্রের জন্য আহুতি প্রদান করার, শুক্রের অনেক সুফল পাবেন। এবং প্রত্যেকটা স্টোন পড়ার আগেও বোঝার দরকার আছে। ডায়মন্ড আপনার ক্ষেত্রে যে কাজটা করবে, হোয়াইট জারকান কিন্তু সেটা করবে না। সবই শুক্র গ্রহের জন্য। আবার হোয়াইট সাফায়ার মানে শ্বেত পোগরাজ, সেটা কিন্তু সেই কাজ করবে না। আবার গার্ডনেট সেটা করবে না। আবার আপনি যদি ফায়ার ওপাল পড়েন, কার চাটে কোনটা যাবে, কেন যাবে, হতে পারে আপনার শুক্রের রেমেডি করতে আপনাকে জ্যোতিষী বলেছে, কিন্তু চার্ট অনুযায়ী কোন স্টোনটা আপনার পক্ষে কানেক্ট করবে, এই বিচারটাই হলো আসল বিচার। তাই অনেক ডিপে ঢুকে প্রতিকারটা করতে হয়। আমার অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য এটাকে আপনি সাবস্ক্রিপশন করে রাখুন। আর আমার সঙ্গে দেখা করতে গেলে অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শহরে যাই মাসের একটা নির্দিষ্ট সময়। এছাড়া অনলাইনেও আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকুন।